আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রথমে ছোট্ট একটি কাহিনী দিয়ে শুরু করতে চাই। স্বাধীনতার জন্য কতটুকু তৃষ্ণার্ত থাকলে, নিজের দেশকে কতটুকু ভালোবাসলে স্বল্প গভীর ছোট্ট একটি গানবোটে, যেটি কিনা জঙ্গি বিমানের আঘাতে বিধ্বস্ত, একটু পরেই ডুবে যাবে। জাহাজের ক্যাপ্টেন সবাইকে নেমে যেতে বলছেন, সেখানে না নেমে গিয়ে শেষ চেষ্টা করে জাহাজটাকে বাঁচানোর চেষ্টা করছেন। এমন মানুষের সংখ্যা, এমন বীরের সংখ্যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি এতক্ষণ বলছিলাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কথা। বাংলাদেশ নৌবাহিনীর এই বাহাদুর ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর এভাবেই শহীদ হন। আপনাদের যে কাহিনীটি শোনালাম, এটি শোনানোর ছোট্ট একটি উদ্দেশ্য রয়েছে, যেটি আপনাদেরকে আমি এখন স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। বাবা দেশের জন্য জীবন দিয়ে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করলেও তার ছেলে আজ দিনমজুর। কখনো চায়ের দোকানে রেস্তোরাঁয় পানি টেনে, আবার কখনো দিনমজুরে কাজ করে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে শওকত। পথে পথে বোতল কুড়িয়ে বিক্রি করেন। এতে মেলে হাতে গোনা কিছু টাকা। প্রায় ৫০, ৬০ বা ৭০ টাকা আছে। ১০০ টাকা হয়। জি। এই শওকত হোসেন যে বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের একমাত্র ছেলে, সেটা অজানা নয় এলাকাবাসীর। ইনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের একমাত্র ছেলে, যিনি জীবিকা নির্বাহের জন্য ভ্যান চালানো, বোতল পোয়ানো সহ নানাবিধ কাজ করে থাকেন। যদিও ভিডিওটি ৫ থেকে ৭ বছর আগের, হয়তোবা বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে, যেটি আমার জানা নেই। তো ভিডিওটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, একজন বীরশ্রেষ্ঠের ছেলে তিনি কিভাবে জীবিকা নির্বাহ করছেন। এমন অনেক মুক্তিযোদ্ধা রয়েছে যিনি এভাবেই এখনো দিন পার করছেন, কারণ তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, তারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, কিন্তু কখনোই মুক্তি যোদ্ধার সনদ বা সার্টিফিকেট এগুলোর পিছনে ছোটেননি। বর্তমান প্রেক্ষাপটে এমন অনেক লোক রয়েছে যারা প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা না হয়েও এমন সনদ বা সার্টিফিকেট সংগ্রহ করে বিভিন্ন মুক্তিযোদ্ধার সম্মানী বা ভাতা বা মুক্তিযোদ্ধা কোটা এগুলোর ফায়দা নিচ্ছেন। বর্তমান বাংলাদেশে আমরাও এমন একটি পরিস্থিতিতে রয়েছি, যেখানে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে প্রতিনিয়ত। ২০১৮ সালে একবার এই আন্দোলন সংঘটিত হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী কোটা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছিলেন। পরবর্তীতে কোনো মুক্তিযোদ্ধার সন্তানেরা হাইকোর্টে রিট করার ফলে সেই আদেশ হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে আবার এই ২০২৪ সালে শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন নিয়েই আজকের ভিডিওতে দু একটি কথা বলতে চাই। বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সালে একটা রুলস জারি করা হয়, যার নাম ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী। তখন মুক্তিযোদ্ধাদের আর্থিক সামাজিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মুক্তিযুদ্ধে আসলে বাংলাদেশের সাধারণ একদম হতদরিদ্র মানুষের অংশগ্রহণই বেশি ছিল, এবং এরাই সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। বঙ্গবন্ধু তখন এদের একটা পুরস্কার দেওয়ার চিন্তা করেন, তবে সেটি অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন। এজন্য রুলসটির নামও কিন্তু অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী করা হয়েছিল। আরো একটু বিবেচনা করে দেখা যায়, যদি বঙ্গবন্ধু এটাকে স্থায়ীভাবেই করতে চাইতেন, তবে সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে, যেমন নারী, শিশু, অন্যান্য। কিন্তু মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু সেখানে আসে নাই। তার মানে ৭২ সালের রুলসটি অস্থায়ীভাবেই করা হয়েছিল। আসুন এখন এক নজরে দেখে আসি বাংলাদেশের একাল থেকে সেকাল কোটা ব্যবস্থা কেমন ছিল। স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত মেধায় ২০%, বাকি ৮০% কোটায় নিয়োগ হতো। ১৯৭৬ সালে মেধার ভিত্তিতে নিয়োগ হয় ৪০%, ১৯৮৫ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে মেধায় ৪৫%, বাকি ৫৫% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে
30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা ও 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রাখা হয়। তাহলে মোট কোটা দাঁড়ায় 56%। এখন আসুন আপনাদেরকে আমাদের প্রতিবেশী কয়েকটি দেশের কোটা সম্পর্কে বিস্তারিত জানাতে চাই। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার উপর নির্ভর করে সেই ভিত্তিতেই কোটা সুবিধা প্রদান করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে, যার প্রধান উদ্দেশ্য সকল অঞ্চল থেকে জনসংখ্যার ভিত্তিতে যেন সমান শতাংশ লোক সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারে। সারা দেশের জন্য 7.5% কোটা সবার জন্য উন্মুক্ত করা হয়। সেটি মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতেই প্রদান করা হয়ে থাকে এবং বাকি 92.5% বিভিন্ন অঞ্চলভেদে ভাগ করে দেওয়া হয়। যেমন পাঞ্জাবের জন্য 50%, সিন্ধ প্রদেশের জন্য 19%, খাইবার পাখতুনওয়ারের জন্য 11.5%, বালুচিস্তানের জন্য 6%, গিলগিট বালতিস্তানের জন্য 4%, আজাদ কাশ্মীরের জন্য রয়েছে 2%। বাকি 10% আসন নারীদের জন্য। তাছাড়াও সরকারি চাকরিতে পুরো জনসংখ্যার 10% নারী কোটা রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে 5 ধরনের কোটা রয়েছে: উপজাতি কোটা, বিভিন্ন জাতভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরের জন্য কোটা, অর্থনৈতিকভাবে দুর্বল এবং বিভিন্ন রাজ্য সংখ্যালঘু কোটা। উপজাতি কোটা 7.5%, জাতভিত্তিক কোটা 15%, অর্থনৈতিকভাবে দুর্বল তথা দরিদ্রদের জন্য 10%, সংখ্যালঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য 27%, মোট 59.5% কোটা। তাদের 59.5% কোটা থাকলেও তাদের কোটা ব্যবস্থা একটি সুষ্ঠু নিয়মে চলে। যেমন একটি পরিবারের একজনই কোটা ব্যবস্থা ভোগ করতে পারবেন। তাছাড়া একজন ব্যক্তি মাত্র একটিবারই কোটা ব্যবস্থার আওতায় আসবে। যেমন উচ্চ শিক্ষার জন্য যদি কেউ কোটা সুবিধা নেয়, তবে চাকরির ক্ষেত্রে তিনি আর কোটা সুবিধা নিতে পারবেন না। মালয়েশিয়াতে সরকারি চাকরির জন্য 60% মালয় জনগোষ্ঠী কোটা সুবিধা পেয়ে থাকে এবং বাকি 40% কোটা সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী। তবে চাকরি ক্ষেত্রে কোটা সুবিধা মিললেও তাদের মেধার পরিচয় দিয়েই চাকরি পেতে হয়। সরকারি অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শতাংশের 19% পায় চাইনিজরা এবং 4% ভারতীয় জনগোষ্ঠী, আর বাকি সকল সিট পায় সংখ্যাগরিষ্ঠ মালয় জনগোষ্ঠী। নেপালের কোটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে: একটি সাধারণ কোটা যেটি হচ্ছে 55%, আরেকটি সংরক্ষিত কোটা যেটি হচ্ছে 45%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশি, দলিত সম্প্রদায়ের, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। জাপানে সরকারি চাকরিতে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় বুরাকুমিন এবং কোরিয়ানদের। তাছাড়াও ব্যক্তি মালিকানাধীন কিংবা বেসরকারি কোনো পণ্য এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5 শতাধিক হলে বুরাকুমিন এবং আদিবাসীদের জন্য 5% কোটার ব্যবস্থা রয়েছে। শুধু চাকরির ক্ষেত্রে নয়, জাপানে অনগ্রসর শ্রেণীর জন্য কম মুনাফায় ব্যাংক লোন, শুল্ক অব্যাহতি, এমনকি বিনা বেতনে প্রতিষ্ঠানে পড়াশোনা করারও সুযোগ রয়েছে। বিভিন্ন দেশের কোটা পদ্ধতির বিশ্লেষণ করলে দেখা যায় কোটা পদ্ধতিটি আসলে অনগ্রসর ব্যক্তিদের জন্য তৈরি করা হয়ে থাকে। তবে পরবর্তীতে ওই অনগ্রসর শ্রেণী যদি উচ্চ পর্যায়ে পৌঁছায় তাহলে কোটা পদ্ধতি হ্রাস করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া। তো বর্তমানে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, সেখানে আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে 30% মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তার সংস্কার। মুক্তিযোদ্ধা কোটা বর্তমানে মুক্তিযুদ্ধের ছেলেদের থেকে নাতি-পোতাদের দেওয়া হচ্ছে, যেটি নিয়েই কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রধান আক্ষেপ। মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে একটি মহান কাজ করেছে, যার ফলশ্রুতিতে আমরা একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। অবশ্যই তাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের সরকার কর্তৃক প্রদান করা উচিত। তবে চাকরিতে কোটা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াতে কোটা, এই এক কোটা তারা বিভিন্নভাবে পরিবারের
কয়েকজন মিলে এই কোটার সুবিধা ভোগ করছে। এই আন্দোলনকারীদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে এই যে 30% মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এটি যেন হ্রাস করা হয়, অথবা এই কোটাটি যেন শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদের পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়। তাছাড়া বাকি যে নারী কোটা বা উপজাতি কোটা বা প্রতিবন্ধী কোটা রয়েছে সেগুলো এভাবেই বিদ্যমান থাকুক। আমিও তাদের সাথে একমত হয়ে এই কোটা ব্যবস্থার সংস্কার চাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।